কিছুদিন আগের কথা। একবার হাত আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটু কষ্ট করে জানিয়ে দিবেন ভয়েস এবং স্মার্ট বোর্ড আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। চন্দ্রিকা আদব স্যার, জায়েদ আহমেদ স্যার, এখন আপনার শরীরের কি অবস্থা? আছে আলহামদুলিল্লাহ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম পিঙ্কি পঙ্কি, তাসনি ওয়ালাইকুম আসসালাম। একটু কষ্ট করে যারা ক্লাসে আছেন একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন আমার ভয়েস এবং স্মার্ট বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। নাহি ইসলাম নিহা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ঠিক আছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা একদম 9টা বাজে আমাদের ক্লাস শুরু করে দিব। একদম 9টা বাজে আমাদের ক্লাস শুরু করে দিব। একটু সকলের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন যাদের সাথে কথা হয়। ভিউয়ার খুবই কম, মাত্র 13 জন, 115 জন থেকে মাত্র 14 জন লাইভে। একটু সকলেই স্যার আপনার শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো। আচ্ছা, আমার মন এবং শরীর দুইটাই খুবই বাজে অবস্থা। আমি খুবই আস্তে কথা বলবো, যদি বুঝতে শুনতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি একটু জোরে কথা বলার চেষ্টা করব। আমি এখন যে ফ্লোতে কথা বলছি, এই ফ্লোতে যদি কথা ঠিকঠাক বোঝা যায় তাহলে আমি এই ফ্লোতেই কথা আগাবো। ঠিক আছে, আমাদের সময় হয়ে গেছে, আমরা তাহলে শুরু করি। ওকে, আজকে হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় পড়ার কথা। ঠিক আছে, আমি আমাদের সাজেশনে যে কয়টা জ্ঞানমূলক দিছি এই কয়টা জ্ঞানমূলক পড়লেই হবে। ঠিক আছে, এই কয়টা জ্ঞানমূলক পড়লেই হবে, কিন্তু এগুলো একটু ভালোভাবে বুঝে পড়বেন, যেন কোনো অবস্থাতে মিস যেন না যায় কোনো অবস্থাতেই। দেখেন, প্রোগ্রামের ভাষা কি? আমরা ভাষার সাথে পরিচয় হয়েছি, হ্যাঁ, বাংলা ভাষা, তারপর হচ্ছে ইংরেজি ভাষা, হ্যাঁ, তারপর হচ্ছে হিন্দি ভাষা। এগুলো হচ্ছে কি? এগুলো কিন্তু ভাষা। হ্যাঁ, এগুলো কিন্তু ভাষা, এগুলো হচ্ছে কথা বলার ভাষা, মুখের ভাষা। আর আমরা বলতেছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু ভাষা, কিন্তু এটা হচ্ছে প্রোগ্রামের ভাষা। এই দুটা হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, প্রোগ্রামের ভাষা কি? প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়ম মিলিয়ে তৈরি যে প্রোগ্রাম, এটাকে বলা হয় ভাষা। এটা তৈরি হবে, হ্যাঁ, এখানে স্পেলিংটা মিস্টেক আছে, এটা তৈরি হবে, তৈরি। ঠিক আছে, 4GL মানে হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা, এটা বোঝানোর কিছু নেই। অবজেক্ট প্রোগ্রাম কি? অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হচ্ছে বস্তু, হ্যাঁ। সাবজেক্ট আর অবজেক্ট, এই দুইটা জিনিস বুঝেন তো, একটা সাবজেক্ট আর একটা হচ্ছে কি অবজেক্ট। ঠিক আছে, মনে করেন এইখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এইখান থেকে এই বস্তুটা আমি দেখব, তাহলে যে দেখবে সে কি? সাবজেক্ট, আর যে বস্তুটা দেখবো সেটা হচ্ছে কি? অবজেক্ট, রাইট? একদম সেম টাইপের থিওরি এখানে। অবজেক্ট প্রোগ্রাম কি? একটা সমস্যা সমাধানের জন্য যখন একটা অবজেক্ট তৈরি করা হয়, যার মধ্যে
সমস্যার সমাধানের যাবতীয় উপকরণ থাকে এবং ওই অবজেক্টের মাধ্যমে সমস্যা সমাধান করা যায়, তখন আমরা এটাকে কি বলবো? অবজেক্ট প্রোগ্রাম। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। দেখেন, আমি বলছি একটা সমস্যার সমাধানের জন্য যখন একটা অবজেক্ট তৈরি করা হয়, যেমন হইতে পারে একটা অ্যালগরিদম, এটা হতে পারে ফ্লো চার্ট, ঠিক আছে? সমস্যা সমাধানের জন্য যখন একটা অবজেক্ট তৈরি করা হয় এবং ওই সমস্যা সমাধানের যাবতীয় উপকরণ থাকে, তখন আমরা এটাকে আমরা কি বলবো? একটা অবজেক্ট বলবো। আমরা কিন্তু যদি বলা হয় যে 3 আর 2 যোগ করো এবং যোগফল কত হবে? 5, এটার যদি আমি সি প্রোগ্রাম করতে চাই, সি প্রোগ্রামের আগে এটা আমি অ্যালগরিদম করে বলে দিতে পারবো যে কোন ফরম্যাটে এই কাজটা আমি করবো। এটা হচ্ছে এটার একটা অবজেক্ট। আশা করছি আপনারা বুঝতে পারছেন। ট্রান্সলেটর প্রোগ্রাম বা হচ্ছে অনুবাদক প্রোগ্রামকে, যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে যন্ত্র ভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রামে, স্পেলিং মিস্টেক আছে, এগুলো ঠিক করতে হবে। বস্তু প্রোগ্রামে উপনীত করে তাকে আমরা অনুবাদক প্রোগ্রাম বলবো বা হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম বলবো। আপনি যাই বলেন, ট্রান্সলেটর প্রোগ্রাম, ট্রান্সলেটর প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম বা হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে আমরা কি করি? যন্ত্র ভাষায় অনুবাদ করি, ঠিক আছে? এটা হচ্ছে কি? অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 ধরনের। কি কি? একটা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার, আর একটা হচ্ছে অ্যাসেম্বলার। কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে সে কি করবে? সে পুরো প্রোগ্রামটা একসাথে পড়বে এবং সে একসাথে অনুবাদ করবে, এটা হচ্ছে কম্পাইলার। এবং প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা একসাথে কি করবে? সংশোধন করবে। এখানে স্পেলিং মিস্টেক আছে, এত স্পেলিং আপনারা তো কখনো আমাকে জানাননি। এখানে অনুবাদ হবে না, অনুবাদ হবে। হ্যাঁ, এটা অনুবাদ হবে, একসাথে অনুবাদ করে। কোনো ভুল থাকলে তা একসাথে সংশোধন করে এবং একসাথে অনুবাদ করে। এখানে পুরো জিনিসটাই মিস্টেক আছে। এটা হবে হচ্ছে যে প্রোগ্রাম একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, কোনো ভুল থাকলে তা একসাথে সংশোধন করে। হ্যাঁ, একসাথে সংশোধন করে পরে আবার একসাথে অনুবাদ করে, ঠিক আছে? এটা হচ্ছে কম্পাইলার। সে কি করবে? একসাথে পুরো প্রোগ্রামটা পড়বে এবং একসাথে অনুবাদ করবে। সে ফর এক্সাম্পল, আমি যদি একটা প্রোগ্রামে নিয়ে যাই আপনাদেরকে, এই প্রোগ্রামের কথাই যদি চিন্তা করি, এই যে একটা প্রোগ্রাম, হ্যাঁ, এখানে অনেকগুলো কোড লেখা আছে, রাইট? কম্পাইলার কি করবে? এই লাইন, 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 এরকম সমস্ত প্রোগ্রামটা সে একসাথে কম্পাইলার দ্বারা সে কি করবে? অনুবাদ করবে। এবং কম্পাইলারে যদি কোনো ভুল থাকে, মনে করেন এখানে ভুল আছে, এইখানে ভুল আছে, এইখানে ভুল আছে, এইখানে ভুল আছে, এরকম যদি ভুল থাকে সে কি করবে? প্রত্যেকটা ভুল একসাথে সংশোধন করবে এবং রিপিট একসাথে অনুবাদ করবে। এটা হচ্ছে কম্পাইলার। আর ইন্টারপ্রেটার যেটা করে, সে লাইন বাই লাইন সমাধান করে। যেমন এটা যদি 1 নাম্বার লাইন হয়, মনে করেন এটা 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার লাইন, এটা 4 নাম্বার লাইন, এরকম যদি আমি লাইন কাউন্ট করি, ইন্টারপ্রেটার যে কাজটা করবে, সে লাইন বাই লাইন অনুবাদ করবে। প্রথমে এই লাইন অনুবাদ করবে, যদি এই লাইনে কোনো প্রকার ভুল থাকে এই লাইন সংশোধন করবে, পরে সে পরবর্তী লাইনে আসবে। এরকম ভাবে সে প্রত্যেকটা লাইন বাই লাইন সে অনুবাদ করবে। এটা হচ্ছে ইন্টারপ্রেটার। এখানে সুন্দর করে সংজ্ঞাগুলো লেখা আছে, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে, এটা হচ্ছে কি? ইন্টারপ্রেটার। পরবর্তীতে আসেন, ভেরিয়েবল ও কনস্ট্যান্ট এক নয় ব্যাখ্যা করো। একটা হচ্ছে ভেরিয়েবল মানে হচ্ছে চলক, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক। ভেরিয়েবল মানে হচ্ছে কি? চলক, এগুলো আমরা বীজগণিতে পড়ে আসছি। আর কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক। এই দুইটা কিন্তু এক জিনিস না। ভেরিয়েবল, মনে করেন আমি ইন্টিজার ডাটা টাইপের এক্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এক্স এর মান যদি শুরুতে মনে করেন 0 আসে, প্রোগ্রামে কিন্তু পরবর্তীতে এক্স এর মান চেঞ্জ হতে পারে প্রোগ্রামের সুবিধার্থে। কিভাবে চেঞ্জ হতে পারে? আমি যদি এক্স এর সাথে 2 যোগ করি, তখন কিন্তু এক্স এর মান কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। প্রোগ্রামের সুবিধার্থে আমি যদি কোথাও এক্স এর মান চেঞ্জ করি, তখন কিন্তু এক্স এর মান যে শুরুতে 0 ছিল, এটা কিন্তু আর 0 থাকবে না। তার মানে এক কথায় বলতে পারি, ভেরিয়েবল বা চলকের মান প্রোগ্রামের কোথাও না কোথাও চেঞ্জ হতে পারে, মানে এক কথায় পরিবর্তনশীল ভেরিয়েবলের মান। কিন্তু কনস্ট্যান্টের মান কিন্তু ধ্রুবক, এটা প্রোগ্রামের কোথাও চেঞ্জ হবে না, ঠিক আছে?
আমি যদি কোনো একটা ভেরিয়েবল শুরুতে ডিক্লেয়ার করে দিই, যেমন পায়ের ভ্যালু কত 3.1416, ঠিক আছে, এটা যদি আমি গ্লোবাল ভেরিয়েবল হিসেবে শুরুতে ডিক্লেয়ার করে দিই, এই মান কিন্তু আমি আর প্রোগ্রামে কোথাও চেঞ্জ করতে পারবো না চাইলেও, কারণ এই মানটা কি কনস্ট্যান্ট। আশা করছি আপনারা বুঝতে পারছেন ভেরিয়েবল কি এবং হচ্ছে কনস্ট্যান্ট কি। একটু জানিয়ে দেবেন ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন কিনা। আর আমি অসুস্থ থাকার কারণে খুবই আস্তে কথা বলছি, যদি আমার কথা বুঝতে অসুবিধা হয়, শুনতে অসুবিধা হয়, সেটাও আমাকে একটু কষ্ট করে জানিয়ে দেবেন। আয়েশা ইসলাম, ভেরি গুড ভাইয়া, প্রিন্ট করেছি, প্রিন্ট করার পর দেখি অনেক স্পেলিং মিস্টেক। মোহনা, আপনি যে কাজটা করবেন, কোথায় কোথায় স্পেলিং মিস্টেক আছে আমাকে একটু স্ক্রিনশট দেখাই দিবেন বা হচ্ছে ছবি তুলে একটু পাঠিয়ে দিবেন, এগুলো আমি কারেকশন করে ফেলবো, কারণ তখন হচ্ছে আমি একাই এই কাজটা করছি, তো খুবই হচ্ছে যে ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মধ্যে কাজগুলো করা হয়েছে, যে কারণে স্পেলিং মিস্টেক থাকতে পারে। ঠিক আছে, আমাকে একটু মিস্টেকগুলো ধরাই দিবেন, এটা আমি সংশোধন করে পরবর্তীতে আবার আপনাদেরকে পাঠিয়ে দেবো। খন্দকার আছেন, এমসিকিউ 25টা থেকে 16-17টা হয়। আশা করছি এখন বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমরা যখন সলভ ক্লাসে আসবো, টেস্ট পেপার সলভে যাব, বিভিন্ন ইয়ারের কোয়েশ্চেন সলভ করব, তখন এটা 16-17 থেকে আশা করছি তখন এটা 22-23-এ অটোমেটিকই চলে যাবে। হ্যাঁ, 16-17 মানে হচ্ছে এখন এনাফ। এখন যদি আপনার কোনো বোর্ড সমাধান করতে গিয়ে বা কোনো টেস্ট পেপারে কোনো কোয়েশ্চেন সমাধান করতে গিয়ে আপনি যদি 16-17টা কাভার করতে পারেন, অর্থাৎ আপনার যদি 16-17 হয়, তাহলে আপনি ধরে নেন যে আপনি ফাইনালের জন্য 22-23-এর জন্য আপনি প্রিপেয়ার হয়ে গেছেন। ঠিক আছে, এখন 16-17 পাওয়া মানে আপনি যখন আরো বারবার রিভাইজ করবেন, পরীক্ষার আগ মুহূর্তে আরো ঝালাই করবেন, তখন এটা 16-17 থেকে কনভার্ট হয়ে এটা 22-23-এ চলে যাবে। আপনি যদি 16-17-তে থেকে থাকেন, খন্দ পেরেছেন, আপনাকে অভিনন্দন, আপনি খুব ভালো জায়গাতেই আছেন। তাসনিবা 3.2 চ্যাপ্টার দেইনি, কারণ হচ্ছে এটা এমন একটা বিকজ চ্যাপ্টার 3.2 যেটার কোয়েশ্চেন কোনো আইডেন্টিফাই নাই, কারণ এটা অনেকভাবে ঘোরায় পেঁচায় দিবে, তো যে কারণে এটার জন্য সাজেশন তৈরি করা হয়নি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট এই দুইটা ডেফিনেশন ভালোভাবে বুঝছেন কিনা? ভেরিয়েবল এবং হচ্ছে কনস্ট্যান্ট। ভেরিয়েবল মানে হচ্ছে চলক, যেটা প্রোগ্রামের সুবিধার জন্য আমরা অজানা মান ডিক্লেয়ার করে থাকি এবং হচ্ছে এই মানটা প্রোগ্রামের কোথাও না কোথাও চেঞ্জ হবে। কিন্তু কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, এটা প্রোগ্রামে কোথাও চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। ঠিক আছে, আমরা দেখবেন প্রথমে হেডার ফাইল ডিক্লেয়ার করার পরে প্রোগ্রাম শুরুতে আমরা কি করি, হ্যাশ দেই, তারপরে ইনক্লুড লিখে হচ্ছে কি একটা লাইব্রেরি, এরকম হেডার ফাইল আমরা ডিক্লেয়ার করি, যেখানে দুইটা লাইব্রেরি ফাংশন থাকে, ইনপুট এবং আউটপুট। এরপরে আমরা কি লিখি, মেইন ফাংশন লিখি, এবং মেইন ফাংশন থেকে আমরা কি করি, কাজটা শুরু করি। আমরা জানি সি প্রোগ্রামে যা কিছু হয় এই মেইন ফাংশনে হয়। এইচটিএমএল যেমন আমরা শেখার সময় বলেছিলাম যে এইচটিএমএল আমি যা কিছু করব সবগুলো কোথায় করব, বডি ট্যাগের মধ্যে করব, বডি ট্যাগের বাইরে আমরা কোনো কিছু করব না। সেম এইচটিএমএল এ আমি যা কিছু করব আমি এই মেইন ফাংশন থেকে করব। একটা কথা বলে দিই, যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের সি প্রোগ্রাম পড়াশোনা, সেটা হচ্ছে একটা সি প্রোগ্রামে অনেকগুলা ফাংশন থাকতে পারে। আমি আবারও বলছি, একটা সি প্রোগ্রামে অনেকগুলো ফাংশন থাকতে পারে, কিন্তু মেইন ফাংশন থেকে কম্পাইলার প্রোগ্রাম দেখা শুরু করবে। আমি চাইলেও মেইন ফাংশনের বাইরে আরো নিজে ইউজার ডিফাইন ফাংশন তৈরি করতে পারি। ইউজার ডিফাইন ফাংশন কোনগুলো, যেগুলো ইউজার নিজে ডিফাইন করে। আমি চাইলে নিজে কিছু ফাংশন ডিফাইন করতে পারি, কিন্তু আমি নিজে ফাংশন ডিফাইন করলেও মনে রাখবেন যে সি প্রোগ্রাম যখন কম্পাইলার রান করবে তখন এই মেইন ফাংশন থেকে কম্পাইলার কাজ করা শুরু করবে, অন্য কোনো ফাংশন কম্পাইলার চিনবেই না। কম্পাইলার যেটা বিল্ট ইন ফাংশন সেই ফাংশনই কম্পাইলার চিনবে। এটা হচ্ছে কম্পাইলারের বিল্ট ইন ফাংশন। আমি এখানে সুন্দর করে বলে দিছি, সি প্রোগ্রামে একাধিক ফাংশন থাকতে পারে। ফাংশন দুই ধরনের, একটা হচ্ছে প্রি ডিফাইন ফাংশন, এই যেটা হচ্ছে প্রি ডিফাইন, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন কোনটা, ইউজার ডিফাইন হচ্ছে ইউজার যেটা নিজে ডিফাইন করবে, এটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। মেইন ফাংশন হচ্ছে প্রি ডিফাইন, এটা সিস্টেম থেকে ডিফাইন থাকে। প্রতিটা সি প্রোগ্রাম মেইন ফাংশন থেকে কম্পাইলার এক্সিকিউট করে। আমি মাত্র যে কথাগুলো বলছিলাম সেম ভাবে কিন্তু মেইন ফাংশন এখানে লেখা আছে। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় পরবর্তীতে আমাকে অবশ্যই জানাবেন। ওকে, দেখেন নেক্সট।
আমরা প্রয়োগ উচ্চতার দক্ষতাতে চলে আসছি। প্রয়োগ উচ্চতার দক্ষতাতে আমরা একটু ভালোভাবে দেখব। আমাকে এখানে যারা আছেন অনুগ্রহ করে জানাবেন 3টা সংখ্যার মধ্যে যোগ করার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম এটা কি আমাকে বুঝাইতে হবে না এটা আপনারা নিজেরা পারবেন? একটু অনুগ্রহ করে যারা আছেন সকলে কমেন্ট করে জানাবেন। 3টি সংখ্যার মধ্যে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম 3টা সংখ্যার মধ্যে যোগ। 3টা সংখ্যার মধ্যে যোগ। আমি একটু ডেফিনেশন বলে নেই। অ্যালগরিদম মানে হচ্ছে কোনো একটা কাজ স্টেপ বাই স্টেপ সমাধান করা, এটা হচ্ছে অ্যালগরিদম। ফ্লোচার্ট মানে হচ্ছে কোনো একটা কাজ চিত্রের মাধ্যমে বর্ণনা করে সমাধান করা, এটা হচ্ছে ফ্লোচার্ট। আর সি প্রোগ্রাম তো যেটা আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করবো, এটা হচ্ছে সি প্রোগ্রাম। আয়শা উমার একটু আলোচনা করলে ভালো হতো ভাই, কোনটা একটু মেনশন করবেন, কোনটা আলোচনা করলে ভালো হতো, কোনটা আলোচনা করলে ভালো হতো একটু মেনশন করে আমাকে বলে দিবেন। আমাকে মেনশন করে বলে দিবেন। এরকম আমাকে কালো দেখাচ্ছে কেন আজকে? মাত্র যে টপিক আলোচনা করছেন এটা, আচ্ছা মেইন ফাংশন। আয়শা উমাইরা হয়তো মেইন ফাংশন বোঝাতে চাইছেন, যে মেইন ফাংশন আরেকবার বোঝাইতেন। আমরা সি প্রোগ্রাম যখন লিখি, খেয়াল করবেন সি প্রোগ্রাম লেখার সময় আমরা কি করি, এই যে এরকম কি করি আমরা, এই যে হেডার ফাইল ডিক্লেয়ার করার পরের লাইনে আমরা কি করি, মেইন ফাংশন দিই। মেইন ফাংশনের আগে আমরা একটা ডাটা টাইপ দিই, এটাকে বলা হচ্ছে রিটার্ন টাইপ। যদিও বা এই সম্পর্কে আপনাদের কখনো প্রশ্ন আসবে না, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের পড়াশোনা। এটাকে বলা হয় হচ্ছে রিটার্ন টাইপ। এই যে আমি দিচ্ছি এখানে ইন্টিজার, এটা মানে হচ্ছে রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ দুই ধরনের, ইন্টিজার আর একটা হচ্ছে ভয়েড। ইন্টিজার মানে হচ্ছে সে কোনো কিছু রিটার্ন করবে, যাই করবে প্রোগ্রাম কোনো কিছু রিটার্ন করবে। আর যদি সে কোনো কিছু রিটার্ন না করে তখন আমরা ভয়েড ইউজ করব। হ্যাঁ, যেমন আমরা এই যে এখানে লিখছি কি রিটার্ন 0, মানে সে কি কোনো কিছু রিটার্ন করবে। কিন্তু আমি যদি এখানে ভয়েড ইউজ করি তাহলে রিটার্ন ফাংশন এখানে না ইউজ করলে হবে, এটা হচ্ছে পার্থক্য। ওকে, তারপরে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেইন ফাংশন থেকে। দেখেন এখানে মেইন ফাংশন শুরু হয়েছে। আমরা জানি যে সি প্রোগ্রামে যখন আমি ফাংশন লিখবো, ফাংশন কথাটা যখনই আসবে তখন ওইটার সাথে এই ফার্স্ট ব্র্যাকেটটা চলে আসবে। এই ফাংশনের সাথে এই জন্য ফার্স্ট ব্র্যাকেটটা চলে আসছে। যে কোনো ফাংশন লিখেন, আপনি যদি স্ক্যান ফাংশন লিখেন, স্ক্যান ফাংশনও দেখবেন যে আপনি এইভাবে লিখবেন, স্ক্যান ফাংশন SCAN, স্ক্যান ফাংশন, এই যে এরকম ব্র্যাকেট। আপনি যদি প্রিন্ট ফাংশনও লিখেন আপনি এরকম কি দিবেন, ব্র্যাকেট দিবেন। আপনি যে কোনো ফাংশন লিখেন ফাংশনের শেষে এরকম কি থাকবে, ব্র্যাকেট থাকবে। এটা হচ্ছে মেইন ফাংশন। এই যে মেইন ফাংশনের কার্লি ব্র্যাকেটটা দেখেন, এই যে মেইন ফাংশন এইখান থেকে শুরু হয়েছে, এইখানে এসে কি মেইন ফাংশনটা শেষ হয়েছে। মানে প্রোগ্রাম যাই কিছু করবে মেইন ফাংশনে করবে। এই যে মেইন ফাংশন এই কার্লি ব্র্যাকেট থেকে শুরু হবে, এই কার্লি ব্র্যাকে এসে শেষ হবে। আমার প্রয়োজনে কিন্তু এই কার্লি ব্রেকের পরেও আরো কোনো ফাংশন ডিফাইন করে কাজ করতে পারবো, করলেও মেইন ফাংশন থেকে কম্পাইলার রান করা শুরু করবো। অর্থাৎ আমি মেইন ফাংশনে যা কিছু লিখবো এগুলা কম্পাইলার এক্সিকিউট করবে এবং এগুলা কম্পাইলার রান করবে। এটাই হচ্ছে কম্পাইলারের মেইন কাজ। ওকে, আশা করছি এইবার বুঝতে পারছেন, আশা করছি এইবার বুঝতে পারছেন। দেখেন 3টা সংখ্যার মধ্যে যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। আমি আপনাদেরকে বলেছিলাম একটু আমাকে জানাতে, যেগুলো নিজেরা পারবেন আমাকে বুঝিয়ে দিতে হবে। খন্দকার আছেন, রিটার্ন না লিখলেও কোনো সমস্যা নেই। তাসনিম ভাই ইন্টিজার না দিলেও কোনো সমস্যা নেই, রিটার্ন টাইপ না দিলেও সমস্যা নাই, রিটার্ন টাইপ না দিলেও সমস্যা নাই। আপনাদেরকে আমি বলেছিলাম আপনারা একটু আমাকে জানাতে যে
তিনটা সংখ্যার মধ্যে যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম, এটাকে বুঝাইতে হবে কিনা, তো নিজেরা পারার কথা। তবু আমি একটু বুঝিয়ে দিই, যেহেতু আপনারা কমেন্ট করতেছেন না, আমি বুঝে নিচ্ছি, আপনারা পারবেন না। আমাকে কয়টা সংখ্যার মধ্যে যোগ করতে হবে? তিনটা সংখ্যার মধ্যে যোগ করতে হবে। তার জন্য আমাকে অ্যালগরিদম লিখতে হবে, ফ্লোচার্ট লিখতে হবে এবং হচ্ছে সি প্রোগ্রাম লিখতে হবে। আমি তিনটা সংখ্যা ধরে নিচ্ছি, একটা মনে করেন এ, একটা মনে করেন বি, আর একটা মনে করেন সি। এই তিনটা সংখ্যা আমি যোগ করব। আমি যদি নর্মাল সেন্স চিন্তা করি, তিনটা সংখ্যা আমি কিভাবে যোগ করব? প্রথমে আমি তিনটা সংখ্যার মান নিব। মনে করেন আমি এ এর মান নিয়েছি 2, বি এর মান নিয়েছি 3 এবং সি এর মান নিয়েছি 4। মান নেওয়া শেষ, এবং যোগ করব। আমি যোগ করে মনে করেন তিনটা সংখ্যা আরেকটা ভেরিয়েবলে রাখবো। আমি আর নামে একটা ভেরিয়েবল নিলাম, এই আর নামে ভেরিয়েবলে আমি কি করব? তিনটা সংখ্যা যোগ করে রাখবো। এই তিনটা সংখ্যা যোগ করতেছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। ফাইনালি আমি কি করব? এই আর ভেরিয়েবলের মানটা প্রিন্ট করে দিব, রাইট? কারণ তো আমি যোগফলটা পেয়ে গেছি। আমরা এইভাবেই কি করব? তিনটা সংখ্যা যোগ করব। আমি এখানে দেখেন সেম কাজটাই করছি, শুরু করলাম, তিনটা সংখ্যা ইউজারের কাছ থেকে নিলাম, এবার সংখ্যা তিনটা যোগ করলাম, ফলাফল প্রিন্ট করে দিলাম। অর্থাৎ আমি মুখে মুখে যে কথাগুলো বলছিলাম, যেইভাবে আমি এই কাজটা করতে পারবো, ঠিক সেম কথাগুলো আমি এখানে লিখছি। এটাই হচ্ছে অ্যালগরিদম, এটাই হচ্ছে অ্যালগরিদম। ফ্লোচার্টটা কিরকম? ফ্লোচার্ট মানে আমি বলছি কোন একটা কাজ চিত্রের মাধ্যমে বর্ণনা করা। আর ফ্লোচার্ট শেখার আগে কোন চিত্রের কি কাজ এটা আমাকে শিখতে হবে। এই যে সাইনটা দেখছেন ওভাল বা হচ্ছে ডিম্বাকার, হ্যাঁ, ওভাল বা হচ্ছে ডিম্বাকার, এই সাইন দিয়ে আমরা কি করি? শুরু এবং শেষ বুঝাই। তারপরে এটা কি? এটা হচ্ছে সামান্তরিক। এটা হচ্ছে কি? সামান্তরিক। আমরা সামান্তরিক দিয়ে কি করি? ইনপুট এবং আউটপুট নেই, ইনপুট ফাংশন এবং হচ্ছে আউটপুট ফাংশন নেই হচ্ছে সামান্তরিক সাইন দিয়ে। আর এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাজ কি? আয়তক্ষেত্র দিয়ে আমরা কি করি? প্রসেস করি, হ্যাঁ, আয়তক্ষেত্র দিয়ে আমরা প্রসেসিং এর কাজ করি। আশা করছি এগুলো আপনারা পারেন। আরো আছে, আরেকটা কি আছে? ডায়মন্ড। এটা দ্বারা আমরা কি নেই? সিদ্ধান্ত নেই। তারপরে সার্কেল দিয়ে আমরা কি করি? সংযোগ করি। আর তীর চিহ্ন দ্বারা আমরা প্রবাহের দিক বুঝাই, কোন দিক থেকে কোন দিকে যাবে। আশা করছি এগুলো আপনারা পারেন। আমরা একটু ফ্লোচার্টটা দেখি। আমরা কিসের ফ্লোচার্ট দেখতেছি? তিনটা সংখ্যার মধ্যে যোগ করার ফ্লোচার্ট। তিনটা সংখ্যার মধ্যে যোগ করার ফ্লোচার্ট। আমি যে তিনটা সংখ্যা যোগ করবো, এই তিনটা সংখ্যা আমি ইউজারের কাছ থেকে নিয়ে নিলাম। এবার তিনটা সংখ্যা যোগ করে সাম নামে একটা ভেরিয়েবলে রেখে দিলাম। ফাইনালি সাম ভেরিয়েবলের মানটা প্রিন্ট করে দিলাম, আর প্রোগ্রাম শেষ। ঠিক আছে, এবার একটু ফ্লোচার্ট আমরা সি প্রোগ্রামটা দেখি। এই যে হচ্ছে আমাদের সি প্রোগ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, এখান থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে। এই যে কার্লি ব্রেক থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হবে। আমি তিনটা ভেরিয়েবল নিলাম, এ বি সি নামে, এবং সাম নামে আরেকটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট রাখার জন্য। আপনি যে কোনো নামের ভেরিয়েবল নিতে পারেন। আমি এখানে ইউজারকে বলতেছি, ইউজার তিনটা নাম্বার দাও, এন্টার দা 3 নাম্বার। তুমি যদি পরীক্ষার হলে এই লাইন নাও লিখো, তোমার মার্কস কেউ কাটবে না, এইটা দিয়ে দিলে ভালো। এই লাইনটা আমি আবারও বলতেছি, এই লাইনটা অনেকেরই কনফিউশন থাকতে পারে। আমরা নর্মালি কিভাবে শিখছি? তিনটা ভেরিয়েবল নিয়ে তিনটা ভেরিয়েবল ইউজারের কাছ থেকে স্ক্যান করে নিই। আমরা কিন্তু এখানে বলি না যে এন্টার 3 নাম্বার, ইউজারকে আমরা বলি না যে ভাই তিনটা নাম্বার দাও। এইটা তুমি যদি দাও এটা ভালো, কারণ কম্পাইলার রান করার সময় এই লেখাটা প্রিন্ট করবে এন্টার 3 নাম্বার, তখন ইউজার বুঝতে পারবে যে তিনটা নাম্বার দিতে বলতেছে, রাইট? সো এটা হচ্ছে গুড প্র্যাকটিস। তুমি যদি এই লাইন দাও, এটা গুড, ভালো, ইউজার ভালোভাবে বুঝতে পারবে যে আমার কাছে তিনটা নাম্বার চাওয়া হচ্ছে। তুমি যদি এটা না দাও, তাহলে কিন্তু ইউজার বুঝবে না আসলে কি করতে চাচ্ছ। এটা ইউজারকে বোঝানোর জন্য এই লাইনটা বলে দেওয়া। তুমি যদি পরীক্ষার হলে এই লাইন নাও দেও, তোমার কিন্তু যেটা জানতে চাইছে এটা কিন্তু ফলাফল পাওয়া যাবা। তোমাকে জানতে চাইছে তিনটা সংখ্যার মধ্যে যোগ করতে, এই যে তিনটা সংখ্যা যোগ করলো, যোগফল দেখায়া দিলা, ঠিক আছে? তোমার কিন্তু যতটুকু জানতে চাইছে ততটুকু আনসার হয়ে যাবে এই লাইন না দিলেও। এটা দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নাই। তারপরে আমি স্ক্যান ফাংশন দিয়ে এই তিনটা ভেরিয়েবলের মান স্ক্যান করে নিলাম। এই যে এর মান, বির মান, সির মান। যেহেতু এটা ইন্টিজার টাইপের ডাটা, এই জন্য ফরম্যাট স্পেসিফাইড কি হয়েছে? %d। তারপরে সাম নামের ভেরিয়েবলে এই তিনটা সংখ্যা যোগ করে রেখে দিলাম। ফাইনালি সাম ভেরিয়েবলের মানটা প্রিন্ট করে দিলাম। এই হচ্ছে তিনটা সংখ্যার যোগ করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং হচ্ছে সি প্রোগ্রাম। আমাকে একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন কেউ কোথাও বুঝছেন না, এমন কেউ আছেন কিনা যে এমন কোথাও বুঝেন নাই।
ভাইয়া সি প্রোগ্রাম ফ্লো চার্ট অ্যালগরিদম পড়ায়েন, স্কিপ করেন না, একটা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে আয়েশা, স্কিপ করব না। ওকে, আমাকে এখন একটু জানাবেন তিনটা সংখ্যার মধ্যে আমরা যে অ্যালগরিদম পড়ছি, ফ্লো চার্ট পড়ছি, সি প্রোগ্রাম পড়ছি, এই পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে কিনা আমাকে এতটুকু জানান, তাহলে আমরা পরবর্তীটাই যাব। এই পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে কিনা একটু জানাবেন। আয়েশা, হুমায়রা বেশি করে প্র্যাকটিস করতে হবে, কারণ সি প্রোগ্রাম এতটা সহজ না। যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে, সিএসসিতে যারা পড়াশোনা করবে, তাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, 3টা সেমিস্টার ধরেই ওদেরকে সি প্রোগ্রাম বোঝানো হয়। হ্যাঁ, আপনারা এইচএসসি সিলেবাসে যে সি পড়তেছেন না, ওইখানে জাস্ট আরেকটু অ্যাডভান্স বলতে গেলে আপনাদের সিলেবাসে স্ট্রিং নাই, ওইখানে স্ট্রিং আছে, এয়ারে নাই, ওইখানে এয়ারে আছে। আপনারা ছোট ছোট কিছু প্রোগ্রাম করেন, ওইখানে আরেকটু হায়ার লেভেলের একটু কঠিন প্রোগ্রাম করো, এতটুকু হচ্ছে পার্থক্য। সো যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে তারা কিন্তু 3টা সেমিস্টার জুড়ে সি পড়ে। সি যদি এতই সহজ হইতো তাহলে কিন্তু এই কম্পিউটার সায়েন্সে গিয়েও কিন্তু সি পড়াইতো না। সো ধরেই নিতে হবে সিটা কঠিন, মনে থাকবে না, এটাই স্বাভাবিক, তবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি এমনও স্টুডেন্ট দেখবেন যে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করে ফেলছে, আপনি নর্মাল একটা সি প্রোগ্রাম দেন, নর্মাল একটা HTML কোড লিখতে দেন, নর্মাল একটা প্রবলেম সলভ করে দেন, তারা করতে পারবে না। কেন পারবে না? কারণ তারা এগুলো নিয়ে প্র্যাকটিস করে না। ঠিক আছে, আপনারা পারবেন কেন? আপনারা পড়াশোনা করতেছেন, প্র্যাকটিস করতেছেন। সো ভুলে যাওয়াটা, না পারাটা অস্বাভাবিক কোনো কিছু না, এটা বরং খুবই স্বাভাবিক, কারণ এটা এতটাও সহজ না। সো আপনাকে যেটা করতে হবে, বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, তাহলে খুবই ইজি, আহামরি কোনো কিছুই না, খুবই ইজি। ওকে, পরেরটা দেখেন, 3টা সংখ্যার বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম বেসিক দুর্বল, বেসিক ক্লাসগুলো একটু ভালোভাবে দেখতে হবে। আচ্ছা দেখেন, 3টা সংখ্যার বড় সংখ্যা নির্ণয়ের আমরা অ্যালগরিদম দেখবো, ফ্লোচার্ট দেখবো এবং সি প্রোগ্রাম দেখবো। 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা আমরা নির্ণয় করব। আচ্ছা, আমি একটু চাঁদ মুখখানা দেখি তো, 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কে কে নির্ণয় করতে পারবেন, কে কে পারবেন না। আমি আপনাদের স্ট্যাটিস্টিক্স দেখে আমি পরে পড়াশোনা শুরু করবো যে আমাকে কতটুকু ডিপ এই জিনিসটা আলোচনা করতে হবে, কারণ এই প্রোগ্রামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট অ্যালগরিদম। কে কে হাত পা তুলে দেখান তো। যদি একান্ত সবাই না পারেন তাহলে আমি খুবই ডিপ আলোচনা করবো। খন্দকার ইয়াসিন খুবই ব্রিলিয়েন্ট, মোহনা পারবো, তাসনিবা ইবা, উর্বশী স্মৃতি। ওকে, যারা না পারবেন তবে আমি কথা বলি, 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম। মনে করেন আপনারা 3 জন বান্ধবী, ঠিক আছে, রেস্টুরেন্টে খাইতে গেছেন। কোথায় খাইতে গেছেন? রেস্টুরেন্টে খাইতে গেছেন। এখন কন্ডিশন হচ্ছে যার কাছে টাকা বেশি সে বিল দিবে। এখন একটু নর্মাল সেন্স চিন্তা করেন, আপনি লজিকে পড়ে যান, আমি লজিক্যালি কিভাবে করব এখানে আমরা পড়ে যাই। আপনি আপনার নর্মাল সেন্স থেকে চিন্তা করেন যে 3 জনের মধ্যে কার কাছে টাকা বেশি, এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন বা কিভাবে ডিফাইন করবেন। আমি প্রশ্নটা আবারও বলছি, 3 জন বান্ধবী রেস্টুরেন্টে খাইতে গেছেন। প্রশ্ন হচ্ছে যার কাছে টাকা বেশি সে রেস্টুরেন্টের বিল পরিশোধ করবে। খুবই ভালো। এখন আমি নর্মাল সেন্সে কিভাবে বুঝবো কার কাছে টাকা বেশি? মনে করেন এর কাছে আছে 10 টাকা, এর কাছে আছে 12 টাকা, এর কাছে আছে 8 টাকা। যদিও যে টাকা আছে এই টাকাতে রেস্টুরেন্টের কোনো খাবারের বিল হবে না, ধরে নেন এত টাকা আছে। এখন আমরা নর্মাল দেখা মাত্রই বলে দিতে পারতেছি বিয়ের কাছে টাকা বেশি, বিয়ের কাছে 12 টাকা, কারণ আমার এতটুকু বোঝার ক্ষমতা আছে যে 10-এর চেয়ে 8-এর চেয়ে 12 বেশি, সেইভাবে বলে দিলাম যে বিয়ের কাছে বেশি টাকা আছে। এখন সি প্রোগ্রামকে তো আমি এইভাবে বলতে পারবো না যে বিয়ের কাছে টাকা বেশি, তাকে তো একটা লজিক দিয়ে বুঝাইতে হবে যে এর চেয়ে অথবা সি এর চেয়ে বিয়ের কাছে টাকা বেশি। নর্মাল সেন্সে আমরা কিভাবে বলবো? আমরা দেখবো, প্রথমে বলবো এ ভাই তোর কাছে কয় টাকা? তোর কাছে 12 টাকা। তোর কাছে কয় টাকা? 8 টাকা। তার মানে কি
টাকাটা কার কাছে বিয়ের কাছে বেশি, মানে কি আমরা একজনের সাথে আরেকজন কম্পেয়ার করব, যে ভাই আমার কাছে 10 টাকা, তোর কাছে কয় টাকা, 12 টাকা, তার মানে কি আমার কাছে তোর টাকা বেশি। তারপর আরেকজনের কাছে তোর কাছে কয় টাকা, 12 টাকা, তার মানে কি তোর কাছে টাকা বেশি, এর চেয়েও তোর কাছে টাকা বেশি, এর চেয়েও তোর কাছে টাকা বেশি। আমরা দুইজনের মধ্যে কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমরা বলে দিব কার কাছে টাকা বেশি। এক্সাক্ট আমরা সেম লজিকটাই কাজে লাগাবো। আমরা কন্ডিশন দিব, যদি এ এর চেয়ে বি এর টাকা বেশি হয় এবং এ এর চেয়ে যদি সি এর টাকা বেশি হয়। দেখেন আমরা কন্ডিশন এখানে কি বুঝতেছি, এ এর টাকা বি এর চেয়েও বেশি, আবার কি সি এর চেয়েও বেশি। যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে আমরা ইজিলি বলে দিতে পারি না যে এ হচ্ছে বড় নাম্বার, মানে এ এর কাছে টাকা বেশি। জাস্ট এই লজিকটা একটু চিন্তা করেন, এইটা বুঝছেন কিনা। যদি এইটা বুঝেন তাহলে বাকিগুলো আপনারা বুঝে যাবেন। এই জিনিসটা বুঝছেন কিনা একটু দেখেন, আমাকে একটু অনুগ্রহ করে জানাবেন এই লাইনটা আপনারা বুঝছেন কিনা। একটু অনুগ্রহ করে জানাবেন এইটা বুঝছেন কিনা। যদি আপনারা এই শর্তটা বুঝে থাকেন তাহলে আপনারা তিনটা সংখ্যার মধ্যে বড় নাম্বার খুঁজে বের করে ফেলতে পারবেন এবং ছোট নাম্বারও খুঁজে বের করে ফেলতে পারবেন। চিন্তা ইসলাম বুঝলাম না, একটু সকলেই কমেন্ট করবেন। হ্যাঁ, একটু সকলে কমেন্ট করবেন বুঝতেছেন কিনা, একটু সকলেই কমেন্ট করবেন। না বুঝলে আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা একটু দেখেন, আমি ধরে নিচ্ছি আপনারা বুঝেন নাই, আমি আবারও বুঝাচ্ছি। তিনটা সংখ্যা, একটা এ, একটা বি আর একটা হচ্ছে সি। তিনটার মধ্যে কে বড় নাম্বার এটা আমি খুঁজে বের করব। আমি লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করব কার কাছে বেশি টাকা আছে বা কে হচ্ছে বড় নাম্বার। লজিকটা হচ্ছে, যদি এই বি এর চেয়ে এ বেশি হয়, দেখেন চিহ্নটা কার দিকে ফিরানো, এ এর দিকে ফিরানো, এবং এই এ যদি সি এর চেয়েও বড় হয় তাহলে আমি বলতে পারি না ইয়া হচ্ছে বড় নাম্বার। দেখেন এ বি এর চেয়েও বড়, ইয়া সি এর চেয়েও বড়, যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে আমি বলতে পারি ইয়া হচ্ছে বড় নাম্বার। যদি এই কন্ডিশন বড় না হয় তাহলে আমি চেক দিব যে বি কি এ এর চেয়ে বড় কিনা এবং বি কি সি এর চেয়ে বড় কিনা। যদি এটা সত্য হয় তাহলে আমি বলে দিতে পারি রাইট। যদি এইটাও সত্য না হয় তাহলে কিন্তু আমার পরেরটা চেক করার দরকার নেই, তাহলে আমি ইজিলি বলে দিতে পারবো সি হচ্ছে বড়। এটা আমি কিভাবে বলে দিতে পারবো, আমার কাছে নাম্বারই হচ্ছে তিনটা, এ যদি বড় না হয়, বিও যদি বড় না হয়, তাহলে ইজিলি কে বড় হয়ে যাবে, সি হচ্ছে বড় নাম্বার। আমরা এই লজিক দিয়ে বের করব কে বড় নাম্বার। ওকে, তার আগে আমি আপনাদেরকে একটু আরেকটু আলোচনা করব ইফ এলস লেখার স্টেটমেন্ট গুলো নিয়ে আমি একটু আলোচনা করবো। যাদের বেসিক দুর্বল তাদের জন্য আমি এখানে একটু সময় নষ্ট করবো, একটু ভালোভাবে দেখবেন ইফ এলস কিভাবে লিখতে হয়। ইফ মানে হচ্ছে যদি, আর এলস মানে হচ্ছে যদি না। ইফ এ আমরা দিব হচ্ছে কন্ডিশন, ইফ এ আমরা দিব হচ্ছে কন্ডিশন। যদি এই কন্ডিশন সত্য হয়, ট্রু হয়, তাহলে এই ব্লকে আমি যা দিব এই ব্লক কাজ করবে। যদি এই কন্ডিশন ফলস হয় তাহলে এলস ব্লকে আমি যা দিব তা কাজ করবে। এই হচ্ছে ইফ এলস। দেখেন আমি আবারও বলতেছি, এটা একটু সুন্দরভাবে লিখি। ইফ, এখানে আমি কন্ডিশন ব্যবহার করব। যদি এই কন্ডিশন সত্য হয় এই ব্লকে যা থাকবে তা প্রিন্ট করবে। যদি কন্ডিশন সত্য না হয় তাহলে এলস ব্লকে যা দিব তা প্রিন্ট করবে। দেখেন এখানে ব্লক হচ্ছে দুইটা, এটা হচ্ছে 1 নম্বর ব্লক, এটা হচ্ছে 2 নম্বর ব্লক। কখন কোন ব্লক কাজ করবে, যদি এই কন্ডিশন, আমি এখানে যা কন্ডিশন দেব এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই ব্লক কাজ করবে। যদি এই কন্ডিশন মিথ্যা হয়, ফলস হয়, তাহলে এই কন্ডিশন কাজ করবে। এটা হচ্ছে ইফ এলস এর নিয়ম। আশা করছি এগুলো আপনারা পারেন। একজন একটা সুন্দর প্রশ্ন করছে মোহনা, সে বলছে ভাইয়া অ্যালগরিদম যে বলে না
এইটা না হলে এত নং ধাপে যায়, এটা খুবই কনফিউজিং লাগে। এইটার জন্য আপনাকে যেটা করতে হবে, একটু বুঝতে হবে আসলে আমি এখানে কি ঘটনা ঘটাইতেছি এবং কোন ঘটনার সাথে কোন ঘটনা রিলেটেড, তাহলে আপনি বুঝে যাবেন। যেমন আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা খুঁজে বের করব। হ্যাঁ, আমি অলরেডি লজিকটা আপনাদেরকে বুঝিয়ে দিছি। ধাপ 1 আমি শুরু করলাম, ধাপ 2 3টা সংখ্যার মান নিলাম, ধাপ 3 আমি কি করতেছি দেখেন, প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় তৃতীয় সংখ্যার অপেক্ষা বড় আমি চেক দিলাম, এই যেটা আমি একটু আগে মুখে বলছিলাম যে প্রথম সংখ্যাটা কি দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে বড় কিনা। দেখেন, এই হচ্ছে আমার 3টা সংখ্যা, একটা এ, একটা বি, একটা সি। এ হচ্ছে আমার প্রথম সংখ্যা, বি হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা, সি হচ্ছে আমার তৃতীয় সংখ্যা। আমি বলছি প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়। সেম কাজটা দেখেন আমি এখানে লজিক দিয়ে বুঝাইছি। হ্যাঁ, যদি এটা আনসার যদি ভয়া হয়, যদি আনসার ইয়েস হয়, যদি বড় হয়, তাহলে কি প্রথম সংখ্যাটা বড় ফলাফল চাবো। আর যদি এটা না হয় তাহলে কি আমার পরবর্তী কন্ডিশন চেক দিতে হবে। এই যে আমার পরবর্তী কন্ডিশন, দ্বিতীয় সংখ্যাটা যদি আবার প্রথম ও তৃতীয় সংখ্যার চেয়ে বড় হয়, তাহলে আমি বলবো কি দ্বিতীয় সংখ্যা বড়। আর যদি না হয় তাহলে আমি অটোমেটিক বলে দেবো কি তৃতীয় সংখ্যা বড়। যেমনটা আমি একটু আগে বলেছিলাম, আপনারা এটা ফ্লো চার্ট দেখলে আরো ভালোভাবে বুঝে যাবেন। ফ্লো চার্টটা একটু ভালোভাবে দেখেন, আমি ফ্লো চার্টটা একটু ছোট করে 1 পেজে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, দেখেন, আশা করছি আপনারা দেখতে পারতেছেন, আশা করছি আপনারা দেখতে পারতেছেন। যারা অ্যালগরিদম বুঝেন নাই তারা ফ্লো চার্টটা দেখেন, ফ্লো চার্ট দেখলে আপনারা বুঝে যাবেন। হ্যাঁ, যারা অ্যালগরিদম বুঝেন নাই তারা ফ্লো চার্টটা দেখেন, ফ্লো চার্টটা দেখলে আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, ফ্লো চার্টটা দেখেন। দেখেন, আমি শুরু করলাম, 3টা মান নিলাম, ইউজারের কাছ থেকে 3টা মান নিলাম। এই পর্যন্ত বুঝেন নাই কে কে আমারে বলেন তো? এই যে এই স্টেপ আর এই স্টেপ, এই 2টা স্টেপ কে কে বুঝেন নাই বলেন? আমি লজিকে পড়ে যাব, লজিকে পড়ে যাব, লজিকে পড়ে যাব। আগে এই 2টা স্টেপ কে কে বুঝেন নাই? এই 2টা স্টেপ না বোঝার মতো কোনো কিছুই না। আশা করছি এই 2 লাইনে কারো কোনো সমস্যা থাকবে না। এবার আমি লজিকে চলে আসি। আমি কি কাজ করতেছি? আমি 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা খুঁজতেছি। দেখেন, আমার এই লজিকটা চিন্তা করেন। আমি বলতেছি এ বি এর চেয়েও বড় এবং এ সি এর চেয়েও বড়। ভালোভাবে দেখেন, এ বি এর চেয়েও বড় এবং এ কি সি এর চেয়েও বড়। যদি আনসারটা ইয়াস হয়, যদি এ বি এর চেয়েও বড় হয়, সি এর চেয়েও বড় হয়, তাহলে এ হচ্ছে কি বড় নাম্বার, আমি এ প্রিন্ট করে দিব। যদি এটা কি হয় ইয়াস হয়, আর যদি এটা বড় না হয়, যদি নো হয়, তাহলে আমার এই কন্ডিশনে আসবে। এই কন্ডিশনে এসে দেখবো যে বি কি এ এর চেয়ে বড়, আবার বি কি আবার সি এর চেয়ে বড় কিনা। যদি বি এ এর চেয়ে বড় হয়, সি এর চেয়ে বড় হয়, যদি এটা হয়, আনসার যদি ইয়াস হয়, তাহলে বি হচ্ছে বড় নাম্বার। আর এই আনসারও যদি নো হয়, তাহলে প্রিন্ট করবে সি হচ্ছে বড় নাম্বার। ফাইনালি প্রোগ্রামটা শেষ। এইটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে, একটু প্র্যাকটিক্যালি বুঝেন যারা থিওরি না বুঝেন। মনে করেন এন এর মান হচ্ছে 12, বি এর মান হচ্ছে 16 এবং সি এর মান হচ্ছে 13 মনে করেন। এবার কন্ডিশনে আসেন। প্রথম কন্ডিশনে কি বলছি, এ বি এর চেয়ে বড় কিনা। এ এর মান কত? এ এর মান হচ্ছে 12 এবং বি এর মান কত? 16 এবং বলছি এ সি এর চেয়ে বড় কিনা। এ এর মান হচ্ছে 12 এবং সি এর মান কত? সি এর মান হচ্ছে 13। আমি এই কাজটাকে এই জায়গায় প্র্যাকটিক্যালি দেখাইছি, একটু ভালোভাবে খেয়াল করেন। আমি বলছি এখানে কি এ বি এর চেয়ে বড়, এ এর মান 12, বি এর মান 16। এই যে এ এর মান 12 বসাইছি, বি এর মান 16 বসাইছি। পরে বলছি এ সি এর চেয়ে বড়, এই যে এ এর মান 12 এবং সি এর মান কত? 13। এখন দেখেন তো এই কন্ডিশনটা সত্য কি? 16-র চেয়ে কি 12 বড়? কন্ডিশন কিন্তু এন্ড, দুইটাই কিন্তু মানতে হবে। যদিও 13-র চেয়ে কি 12 বড় না, 13-র চেয়ে 12 বড় না, এই কন্ডিশনও মিথ্যা। 16-র চেয়ে 12 বড় না, এই কন্ডিশনও কি মিথ্যা। তার মানে কি এটা কি এসে যাবে? ফলাফল কি প্রিন্ট করবেন না? এসে যাবে না। কেন এসে যাবে না? কারণ এই কন্ডিশন তো আমার কি সত্য না। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এসে যাবে। আমি এর মান বসায় দেখছি, এ কি 16-র চেয়ে বড়, 12 কি 16-র চেয়ে বড় না, তার মানে কি এই কন্ডিশন মিথ্যা, এসে যাবে না, নোতে আসবে। নোতে আইসা পরে এই কন্ডিশন চেক দিবে। এই কন্ডিশন কি যে বি কি এ এর চেয়ে বড়, বি এর মান কত? বি এর মান হচ্ছে 16, এ এর মান কত? এর মান হচ্ছে 12 এন্ড বি কি সি এর চেয়ে বড়, বি এর মান হচ্ছে 16,
সি এর মান কত? সি এর মান হচ্ছে 13। দেখেন তো এই কন্ডিশন সত্য কিনা। 12-র চেয়ে কি 16 বড়, তার মানে এটাও রাইট। 13-র চেয়ে 16 বড়, তার মানে কি এটা রাইট। দুইটা কন্ডিশনই মানতেছে, তার মানে এই কন্ডিশনটা কি সত্য। ইয়েস, তার মানে ফলাফল প্রিন্ট করবে কি বি হচ্ছে বড় নাম্বার। এখানে এখন তাকায় দেখেন কে বড় নাম্বার, দেখেন তো বি কিন্তু বড় নাম্বার। দেখেন আমি এখানেও পাইছি বি বড় নাম্বার, এবং আমি এখানে লজিকে কন্ডিশন চেক দিয়ে পাইছি কি বি বড় নাম্বার। এইভাবে কি বি বড় নাম্বার চেক দিয়ে প্রিন্ট করে দিবেন। আপনারা একটু কষ্ট করে জানিয়ে দিবেন বুঝছেন কিনা। আচ্ছা, আপনারা একটু কমেন্টে ফোকাস না করে আমি চিল্লাফেল্লা করতেছি, আমার কথাগুলো একটু শুনেন। আপনারা পরবর্তীতে নিজেদের মধ্যে আলোচনা করে নিতে পারবেন। একটু অনুগ্রহ করে আমাকে জানাবেন 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্টটা বুঝছেন কিনা। 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্টটা বুঝছেন কিনা। একটু আমি সকল যে 21 জন লাইভে আছেন, একটু আমি সকলের কমেন্ট আশা করব। আপনারা যে কজন লাইভে আছেন একটু সকলেরই কমেন্ট আশা করব। কেউ লজ্জায় বলবেন না যে ভাই আমি বুঝছি, না বুঝলে সমস্যা নেই, আমি আবারও বুঝিয়ে দিব। বুঝছি ভাইয়া। ফারহানা, তোসফা, আয়েশা জান্নাত, নূরে, মাইদা আলিন, ক্লিয়ার স্যার, তাসনিবা, ক্লিয়ার, বুঝছি। থ্যাংক ইউ ভেরি মাচ যদি বুঝে থাকেন। তাহলে সি প্রোগ্রামে আমরা চলে যাই। যদি আমরা মেইন ফাংশনটা বুঝে গেছি, সি প্রোগ্রাম আমাদের জন্য কোনো কিছুই হবে না, ঠিক আছে। আমি ইউজারকে বলছি 3টা নাম্বার দেওয়ার জন্য, আমি আবারও বলতেছি, একটু বড় করে নিই। আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনি যদি এই লাইন নাও লিখেন পরীক্ষার হলে কোনো সমস্যা নেই, এটা জাস্ট হচ্ছে ফর্মালিটি। আপনারা বিকাশে যখন ইউএসএসডি কোড ডায়াল করেন, বিকাশে বা হচ্ছে এমবি কিনতে কোনো সিমে যখন কোড ডায়াল করেন, এরকম *121# বা *5000#, এরকম যখন কোড ডায়াল করেন, এগুলাকে বলা হয় হচ্ছে ইউএসএসডি কোড। আমি যদি আপনাদেরকে বিকাশ দিয়ে এক্সাম্পল দিই, বিকাশ যখন আপনি *247# এই কোডটা যখন আপনি ডায়াল করেন, তখন আপনাকে প্রথমে দেখায় যে 1 নাম্বার মেনু থাকে, যে তুমি কি মেইন ব্যালেন্স চেক করবা কিনা, 2 নাম্বার তুমি সেন্ড মানি করবা কিনা, 3 নাম্বার তুমি মোবাইল রিচার্জ করবা কিনা, 4 নাম্বার তুমি ক্যাশ আউট করবা কিনা, 5 নাম্বার পিন চেঞ্জ করবা কিনা, এরকম নাম্বার থাকে। এইগুলো থাকলে কি হয়, আমি বুঝতে পারি যে আসলেই আমাকে কি করতে হবে এবং কত চাপতে হবে। এবং অনেক সময় লেখা থাকে যে এন্টার 2 চাপো, যে অমুক অপশনে যাওয়ার জন্য 2 চাপো, এরকম কিন্তু লেখা থাকে। সো আমাকে যদি এই কথাটা বলে না দেয় যে কোনটার জন্য কত চাপতে হবে, তখন কিন্তু আমাকে মুখস্থ করতে হবে এবং আমার কাছে হিবিজিবি লেগে যাবে। যেই কারণে কি করা হয়, এই লাইনটা ইউজ করা হয় যেন ইউজার ভালোভাবে বুঝতে পারে। যখন আমি এই লাইনটা ব্যবহার করব, বলে দিব যে এন্টার 3 নাম্বার, যখন শুরুতে এই লাইনটা প্রিন্ট করবে, প্রিন্ট ফাংশনের কাজ কি, ফলাফল প্রিন্ট করা। আর আমরা জানি ডাবল কোটেশনে যাই দেব তাই প্রিন্ট করবে। এটা যখন আমি রান করব, তখন প্রথমেই কি দেখাবে, এন্টার 3 নাম্বার, মানে 3টা নাম্বার দাও। তখন ইউজার কি করবে, এই 3টা নাম্বার দিবে, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, 3টা নাম্বার দিবে। আমার মেইন যে জিনিসটা বুঝার সেটা হচ্ছে এইখানে, এতটুকু আপনারা নিজেরাই পারবেন, কারণ এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এবার দেখেন, প্রথম কন্ডিশন দিছি আমি, এ যদি বি এর চেয়ে বড় হয় এবং এ যদি সি এর চেয়ে বড় হয়। আপনাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে, আমি এখানে কি ব্যবহার করতেছি, এন্ড অপারেটর। এই অপারেটরের মানে কি, এন্ড অপারেটর, আর একটা হচ্ছে অর অপারেটর। এটা মানে হচ্ছে আমার এন্ড, আর এটা হচ্ছে আমাদের অর অপারেটর। দুইটা অপারেটরের পার্থক্য কি, এটা অলরেডি আমরা লজিক ফাংশনে বা লজিক গেটে শিখে আসছি। এন্ড মানে হচ্ছে গুণ করা, অর মানে হচ্ছে যোগ করা। আরো ভালোভাবে বলতে গেলে এন্ড মানে হচ্ছে এবং, আর অর মানে হচ্ছে অথবা। এটা লজিক্যালি কিভাবে কাজ করে আমরা বলছি। আমরা এন্ড একটু মনে করে দেখেন, আমরা এন্ডে বলেছিলাম যদি ইনপুটে কোথাও একটা মাত্র 0 থাকে তাহলে আউটপুট 0 হয়ে যায়, মনে করে দেখেন। আবার ওরে বলছিলাম ইনপুটে কোথাও একটা 1 পান তাহলে আউটপুট কি হয়ে যাবে, 1। এই কথাটার আসলে মানে কি, এই কথাটার মানে হচ্ছে আমরা এন্ডে বলছি যে ইনপুটে যদি একটা 0 থাকে তাহলে আউটপুট 0 হয়ে যাবে। এই কথাটার থিওরি ভার্সন হচ্ছে 0 মানে হচ্ছে ফলস আর 1 মানে হচ্ছে ট্রু।
আমি আবারও বলতেছি যে ইনপুটে একটা জিরো থাকলে আউটপুট জিরো হয়ে যাবে। এই কথাটার মানে হচ্ছে যদি একটা কন্ডিশন মিথ্যা হয় তাহলে আউটপুট মিথ্যা হয়ে যাবে, কারণ জিরো মানে হচ্ছে ফলস, মানে হচ্ছে মিথ্যা। মানে ইনপুটে যদি একটা কন্ডিশন মিথ্যা থাকে তাহলে আউটপুট মিথ্যা হয়ে যাবে, আর ওরের ক্ষেত্রে ইনপুটে যদি একটা কন্ডিশন সত্য হয় তাহলে আউটপুট সত্য হয়ে যাবে। এটা হচ্ছে এন্ড আর ওরের মধ্যে পার্থক্য। মনে করেন আমি অনেকগুলো কন্ডিশন দিলাম, আমি অনেকগুলো কন্ডিশন দিতেই পারি। মনে করেন এরকম ইফে অনেকগুলো কন্ডিশন দিলাম যে এ বি এর চেয়ে বড়, আবার এ বললাম সি এর চেয়ে বড়, আবার এ বললাম কি এন্ড অপারেটর, আবার বললাম কি এ হচ্ছে কি ডি এর চেয়ে বড়। এখন দেখেন মাঝখানে কি অপারেটর? এন্ড অপারেটর। মাঝখানে কি এন্ড অপারেটর, মানে হচ্ছে কি সবগুলা কন্ডিশন যদি সত্য হয়, মানে সবগুলা কন্ডিশন যদি ওয়ান হয় তাহলে কি এটার আউটপুট কত হবে? ওয়ান। ওয়ান মানে ট্রু, তাহলে কি এই ব্লকে কাজ করবে, মানে কি কন্ডিশন সত্য। আর কোনো একটা কন্ডিশন যদি মিথ্যা হয়ে যায়, মানে জিরো হয়ে যায়, তার মানে কি পুরো কন্ডিশনটা মিথ্যা, মানে পুরো কন্ডিশনে ফলস হয়ে যাবে, তার মানে এখানে কাজ করবে না। এক্সাক্ট সেম কাজটাই কিন্তু এখানে করে। হ্যাঁ, আমি এখানে এন্ড অপারেটর দিয়ে বুঝালাম যে এই কন্ডিশনটা সত্য হইতে হবে, এই কন্ডিশনটাও সত্য হইতে হবে, মানে এইটা ওয়ান হইতে হবে, এইটা ওয়ান হইতে হবে, তাহলে কি এইটা ওয়ান হবে। এইখান থেকে যদি কোনটা মিথ্যা হয়েছে তাহলে এটাও কি মিথ্যা হয়ে যাবে। এটা দ্বারা আমরা এটা বুঝলাম এন্ড অপারেটর দ্বারা। ওকে, আমরা বলতেছি যদি এ বি এর চেয়ে বড় হয়, আবার এ যদি সি এর চেয়ে বড় হয়, তাহলে আমি বলে দেবো এ হচ্ছে বড় নাম্বার। সেকেন্ড, যদি এটা বড় নাম্বার না হয়, এই কন্ডিশন যদি মিথ্যা হয়, তাহলে আমরা ইএলসিএফ এ চেক দিব। এখানে একটু মিস্টেক আছে, এটা বি হবে। বি যদি এর চেয়ে বড় হয়, আবার বি যদি সি এর চেয়ে বড় হয়, ঠিক আছে, তাহলে বি হবে বড় নাম্বার। আর যদি দুইটা থেকে একটা বড় নাম্বার না হয় তাহলে সি হবে কি বড় নাম্বার। আমি এটা একটু এখানে বড় করে দেখাই যে এ যদি বি এর চেয়ে বড় হয় এবং এ যদি সি এর চেয়ে বড় হয় তাহলে আমি বলবো এ হচ্ছে বড় নাম্বার। যদি এটা মিথ্যা হয় তাহলে আমি বলবো বি যদি এ এর চেয়ে বড় হয় এবং বি যদি সি এর চেয়ে বড় হয় তাহলে বি হবে বড় নাম্বার, আদারওয়াইজ সি হবে বড় নাম্বার। এই হচ্ছে সি প্রোগ্রাম। একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন আপনারা কে কে বুঝছেন আর কে কে বুঝেননি। ভাই এটা পুরোটাই লিখতে হবে, দেখেন পুরোটাই লিখে আছে, অফিস সহকারী কাম কম্পিউটার। হ্যাঁ, এরকম পুরোটা যেটা আছে পুরোটাই লিখে দেন। এটা এম্পাইন, এটাকে এম্পারসাইন বলে। এটা এম্পাইন, এটা এম্পারসাইন। ওকে, শোনেন, লেখাগত কোনো সমস্যা নাই। আপনি যখন লিখবেন এক্সামিনার যদি বুঝতে পারে এটা আপনি কি লিখতেছেন তাহলে হবে, এগুলোর জন্য কখনোই মার্কস কাটবে না। আমি একটা অপারেটর নাই লিখতে পারি, হ্যাঁ, এটাকে আমি এরকম 8ও লিখতে পারি, এই জন্য কখনোই মার্কস কাটবে না। হ্যাঁ, কারণ এগুলো থিওরিটিক্যাল পড়াশোনা, থিওরিটিক্যালি বুঝাতে পারলে হলো আপনি কি করতে চাচ্ছেন। ঠিক আছে, এগুলোর জন্য কখনোই মার্কস কাটবে না, এগুলো নিয়ে কখনো চিন্তা করে সময় নষ্ট করবেন না, এগুলো নিয়ে কখনোই সময় নষ্ট করবেন না। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে একটু অনুগ্রহ করে জানাবেন। এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা একটু অনুগ্রহ করে জানাবেন। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট, এটা সকলেই পারার কথা। আমি জাস্ট ধরাইয়া দিই আপনাদেরকে। কার ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল যদি আমি ধরি এরিয়া এ, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। আপনি যদি এই জিনিসটা জানেন তাহলে আপনি ইজিলি করে ফেলতে পারবেন। এটা একটু নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে। পরবর্তী আরো 2টা ক্লাস আছে, আমরা 2টা ক্লাসে বাকিগুলো আলোচনা করব। আমাদের মধ্যে আরো কি কি আছে? আমাদের মধ্যে আছে হচ্ছে লিপিয়ার নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট, তারপরে আছে হচ্ছে 1 থেকে n সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট, তারপরে কিছু সিরিজ আছে, আমরা সিরিজগুলো দেখব। এই তো, তাহলে আমাদের সি প্রোগ্রামে আলোচনা শেষ হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা কথা আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে মা দিবস। হ্যাঁ, অনেকেই হচ্ছে আপনারা অনেকেই অনেক ধরনের স্ট্যাটাস দিতেছেন, স্ট্যাটাস পড়তেছেন, কমেন্ট করতেছেন। যেহেতু মা নামে একটা দিবস আছে, আপনারা তো এতটুকু জানেন, এতটুকু তো অন্তত বোঝার ক্ষমতা আপনাদের হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে অতুলনীয়। হ্যাঁ, মা জিনিসটা হচ্ছে অতুলনীয়।
ঠিক আছে, এটার সাথে কোনো কিছুর সাথে তুলনা কখনোই হবে না। মা জিনিসটা অতুলনীয়। যার মা বেঁচে আছে সে তো বুঝবেই, যার মা পৃথিবীতে নেই, কাছে নেই, বেঁচে নেই, সেও কখনো বুঝতে পারবে না আসলে মা জিনিসটাকে। মা এমন একটা জিনিস, এমন একটা প্রাণী, যদি আমি আমার মাকে দিয়ে উদাহরণ দিই, আমি কিন্তু যখনই একটু সময় পাই, অফিস ছুটি পাই, আমি চলে যাই বাড়িতে। এই জন্য চলে যাই বাড়িতে যে মা বাবা যতদিন বেঁচে আছে ওনাদেরকে সময় দিই। ওনারা তো এখন বৃদ্ধ বয়সে তেমন কিছু চাই না, চাই একটু সময়। হ্যাঁ, যখন আমি একটু হালকা ছুটি পাই, আমি চোখ চোখ বন্ধ করে কোথাও না থাকে আমি বাড়িতে চলে যাই, গ্রামে চলে যাই, অন্তত যেন মা বাবা যতদিন বেঁচে আছে তাদেরকে যেন সময় দিতে পারি। আমার আম্মাকে আমি সবসময়, আমি একটু রাগেই হই, মোস্ট অফ দ্য টাইম আমি রাগেই হই। উনি আমার ব্যাগের মধ্যে এমন কিছু জিনিস দিয়ে দিবে যেগুলো হচ্ছে যে আমি কল্পনাই করতে পারি না। অনেক ছোটখাটো জিনিস আছে যেগুলো হচ্ছে যে ব্যাগের মধ্যে দিয়ে দিবে এবং বলে দিবে যেগুলা ওই বাসে বসে খাইস, রাস্তায় খাইস, অমুক জায়গায় খাইস, এটা করিস এটা করিস। তো এই জিনিসটা যদি আমি একটু চোখ বন্ধ করে চিন্তা করি যে এই কাজটা কিন্তু আমার মা যদি, জানি না, মা যদি কখনো মারা যায় তাহলে কিন্তু এই জিনিসটা পৃথিবীতে তো আরো অসংখ্য মানুষ আসে থাকবে, ভাই বোন থাকবে, বাবা থাকবে, বা হচ্ছে যে বউ থাকবে, সন্তান থাকবে, আরো অনেকেই থাকবে। আমার মনে হয় না যে এই কাজটা পৃথিবীর অন্য কোনো মানুষ এসে এই জিনিসটা পূরণ করতে পারবে। বা এরকম আরো ছোট ছোট হিডেন আরো অনেক কাজ আছে যেই কাজটা একমাত্র মা করে থাকে। পৃথিবীতে অনেক শুভাকাঙ্ক্ষী আসবে। যেমন আমি অসুস্থ হয়েছি, আপনারা অনেকেই আমাকে গতকাল গ্রুপে বলতেছিলেন যে ভাই আপনার সুস্থতা কামনা করি, আপনি দ্রুত সুস্থ হন, আজকের ক্লাসটা নিতে হবে না। আপনারাও কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী, বা এরকম আরো অনেক শুভাকাঙ্ক্ষী আসবে। কিন্তু এই যে এই মানুষটার মতো পৃথিবীতে আর কখনো কেউ হতেই পারবে না এই মানুষটার মতো। তো আপনাদেরকে আমি আজকের ক্লাসে সেই কথাটাই বলতে চাই যে আপনাদের মা বাবা যাদের বেঁচে আছেন অবশ্যই চেষ্টা করবেন মাকে সময় দেওয়ার জন্য, মা বাবাকে সময় দেওয়ার জন্য। তারা কি চায়, তারা কেন চায়, সেগুলো মন খুলে বুঝার জন্য। তারা আসলে অ্যাকচুয়াল কি চায় সেটা একটু মন খুলে বোঝার চেষ্টা করবেন। যখন আপনার মধ্যে, আপনার পরিবারের মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে, তখন দেখবেন যে আপনি ওই পরিবারে বিলং করে অন্যরকম একটা শান্তি পাচ্ছেন। যদি আপনার সাথে, এটা মনে করেন আপনার সাথে আপনার মা বাবা বা পরিবারের অন্য কোনো সদস্যের সাথে সবসময় যদি কোনো কারণে তো রাগ লেগে থাকে বা রাগারাগি হয়, কথায় কথায় দমক হয়, যে আপনার বাবাই মনে করেন কোনো কারণে আপনাকে দমকাচ্ছে, মাই মনে করেন কোনো কারণে দমকাচ্ছে, এতে করে আপনার কি হবে? মেন্টালি আপনি কখনো কোনো কিছু করে শান্তি পাবেন না। সবসময় একটা উনিয়া রাগ থেকে যাবে, যেটা আপনার কিন্তু রিয়েল লাইফে, পড়াশোনায়, সবকিছুতে একটা বড় ইফেক্ট পড়বে। কিন্তু পরিবারের অংশটা যদি এরকম হয় যে বাবা একটা কথা বলে ফেলছে রাগের মাথায়, আমি একটু পরেই বাবার কাছে গিয়ে বুঝাই বলার চেষ্টা করি, আচ্ছা ঠিক আছে বাবা, এটা আমার ভুল হয়ে গেছে, আমরা এটাই না করে, ঠিক আছে আমরা এইভাবেই করবো, আপনার কথা মতো আমরা এইভাবেই চলবো। মা একটা কোনো কথার কারণে একটা বকা দিছে বা গালি দিছে বা একটা কথা বলছে, আমরা ঠিক সেই কাজটাই করার চেষ্টা করি যেটাতে মা খুশি হয়। কিছুদিন আগে তো 43 ডিগ্রি সেলসিয়াস গরম গেছে, রাইট? আপনি ফেসবুকে হয়তো বা অনেক ধরনের পোস্ট পড়ে ক্লান্ত হয়ে গেছেন, অনেক ধরনের পোস্ট করে ক্লান্ত হয়ে গেছেন, বা আপনি কিন্তু একটু রেস্ট করছেন, কিন্তু এই মা মানুষটা কিন্তু এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আপনাদেরকে কিন্তু রান্না করে খাওয়াইছে। হ্যাঁ, তো যখন 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা মানুষ রান্না করবে, তখন তার মাথা কিন্তু অটোমেটিকই গরম থাকবে, তার কাছে কিন্তু তখন ভালো জিনিসটাও রাগ হয়ে দেখাবে। আপনি তখন এই জায়গাটাই যে কাজটা করতে পারেন, মায়ের তো বেশি কিছু চাই না সন্তানের কাছ থেকে, আপনি যদি ওই জায়গায় গিয়ে একটু হালকা হেল্পও করেন, আপনি মোবাইল নিয়ে পড়ে না থেকে, বাহিরে আড্ডা না দিয়ে, আপনি ওই সময়টা যদি মাকে গিয়ে রান্নার কাজে বিন্দু পরিমাণ সাহায্য করেন, দেখবেন যে মা আপনার প্রতি অনেক খুশি হবে এবং এই ছোটখাটো কাজ থেকে দেখবেন যে পরিবারে শান্তি আসবে, যেই শান্তিতে কিন্তু আপনার পড়াশোনাতে একটা বড় সাপোর্ট দিবে। বাবা কোন জিনিসটা পছন্দ করে এটা এক সাইডে নোট করেন, কোন জিনিসগুলো পছন্দ করে, কোন জিনিসগুলো পছন্দ করে না, এগুলো এক পাশে নোট করেন। কেন পছন্দ করে না সেগুলো নোট করেন, যেগুলো পছন্দ করেন এগুলো অ্যাভয়েড করেন, যেগুলো পছন্দ করে এই কাজগুলো বেশি বেশি করেন। দেখবেন আপনার বাবার প্রতি আপনার একটা অন্যরকম ভালোবাসা তৈরি হবে, বাবাও দেখবেন যে আপনাকে একটা অন্যরকম ভালোবাসা দিচ্ছে,
যেই ভালোবাসায় দেখবেন যে আপনার পড়াশোনায় বা অন্যান্য কাজে অনেক বড় একটা সাপোর্ট আপনার কাজে লাগবে। যদি পরিবারটা এরকম হয়ে যায় যে মা সবসময় কথা বলতে থাকে, বাবাও সবসময় কথা বলতে থাকে, তাহলে দেখবেন যে আপনি ওই ঘরে থেকেও শান্তি পাবেন না, পড়াশোনা করেও আপনি শান্তি পাবেন না, সবসময় মনের মধ্যে কেমন একটা ইয়া লাগবে। সো আমি আজকে মা দিবসে আপনাদেরকে এই কথাটা বলতে চাই যে সকাল থেকে তো আপনাদের অনেক পোস্ট দেখে দেখে ক্লান্ত হয়ে গেলাম, যে কারণে কথাগুলো বলতেছি যে মা যতদিন আছে এবং বাবা যতদিন আছে ততদিন বুঝবেন না আসলে, কারণ এই বয়সটা এরকম যে কেউ এই বয়সটাই বুঝবে না আসলে মা জিনিসটাকে এবং বাবা জিনিসটাকে। ছায়ার তল থেকে যখন আলাদা হয়ে যাবেন তখন গ্যাস করতে পারবেন আসলে মা জিনিসটাকে এবং বাবা জিনিসটাকে। আমি ভালো থাকার জন্য যে কথাগুলো বলছি এগুলো একটু মনে করবেন, যে আসলে মা বাবা কোন জিনিসগুলো পছন্দ করতেছে আমার কাজ, কোনটা অপছন্দ করতেছে। যেগুলো অপছন্দ করতেছে এগুলো অ্যাভয়েড করেন, যেগুলো পছন্দ করতেছে ওই কাজগুলো বেশি বেশি করেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে একটা ভালো পরিবার হিসেবে গড়ে উঠতে পারবেন, আপনিও একজন ভালো সন্তান হিসেবে গড়ে উঠতে পারবেন বাবার কাছে, বাবাও গর্ববোধ করবে যে আমার মেয়েটা ভালো, আমার ছেলেটা ভালো, আপনি ভালো কিছু দেন আর না দেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।